সুপ্রিম কোর্টের গতকালের এক ঝটকায় ওলটপালট হয়ে গেল ভারতীয় জনতা পার্টি। গোটা ভারতীয় জনতা পার্টিতে এখন দুশ্চিন্তার কালো মেঘ। ইলেকট্রাল বন্ড নিয়ে ঐতিহাসিক ফয়সালায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, লুকিয়ে চুরিয়ে রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীদের কাছ থেকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে তোলা আদায় করত তা হয়ে গেল অসাংবিধানিক, অর্থাৎ বেআইনি হয়ে গেল কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে ভারতীয় স্টেট ব্যাংকের মাধ্যমে সরকারি সিলমোহর লাগানো তোলাবাজি। আজ আমরা সব বাদ দিয়ে এক্সপেক্টরে আলোচনা করব এই সরকারি তোলাবাজি নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আপনারা যারা নিয়মিত এনকে ডিজিটাল দেখেন তারা বিলক্ষণ জানেন যে এই ইলেকট্রাল বন্ড নিয়ে আমরা অসংখ্যবার প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান করেছি। ফলস্বরূপ সুদূর দিল্লি থেকেও এসেছে হুমকি ফোন, ভিডিও ডিলিট করবার জন্য চাপ এসেছে বিভিন্ন মহল থেকে। আমরা যেমন সেদিনেও শিরদাঁড়াটাকে ঝুঁকতে দিইনি, কোনো হুমকির কাছে মাথা নত করিনি, আজ আবারও শিরদাঁড়াটাকে সোজা রেখেই নিয়ে এসেছি একই বিষয় নিয়ে অনুষ্ঠান। আগে খুব সংক্ষেপে বুঝে নিন ইলেকট্রাল বন্ডটা ঠিক কি, আর কেনই বা আমরা এটাকে সরকারি তোলাবাজি বলছি। দেখুন, রাজনৈতিক দল চালাতে, নির্বাচনের খরচ চালাতে সব রাজনৈতিক দলেরই কিন্তু দরকার টাকা, অনেক টাকা, কোটি কোটি টাকা। আমার আপনার কল্পনার বাইরে থাকা টাকার প্রয়োজন হয় রাজনৈতিক দলগুলোর। আগে এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে নগদে চাঁদা তুলত, আর পুরোটাই ছিল ব্ল্যাক মানি। এই রাজনীতিতে কালো টাকার লেনদেন রুখতে প্রয়াত আইনমন্ত্রী অরুণ জেটলি এই ইলেকট্রাল বন্ডের প্রস্তাব করেন। এর ফলে কর্পোরেট সংস্থাগুলো যত খুশি টাকার এই বন্ড স্টেট ব্যাংকের মাধ্যমে কিনে সেই বন্ডের কাগজ রাজনৈতিক দলগুলোকে দিয়ে দিত। রাজনৈতিক দলগুলো এই বন্ড ভাঙিয়ে টাকা তুলে নিত। এই সিস্টেমে কিন্তু ছিল প্রচুর ফাঁক ফোকর। আমরা সেই সব কথাই বলবো আজ আপনাদের ছোট্ট একটা বিরতির পর। আমি দেবাংশু ভট্টাচার্য এনকে ডিজিটাল চ্যানেলে আসছি। একটা নতুন স্বাদের প্রোগ্রাম তারা অর্গানাইজ করেছেন, সেটাতে পার্টিসিপেট করতে। আগামী শনিবার দেবাংশু আসছেন আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিতে এনকে ডিজিটালের দর্শকের দরবার অনুষ্ঠানে। দেবাংশুকে সরাসরি ফোন করুন রাত 9টায় আগামী শনিবার। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আপনারা যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন পাঠিয়েছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে আপনাদের নাম এবং কোন জায়গা থেকে অনুষ্ঠান দেখেন সেটা আমাদের একটু হোয়াটসঅ্যাপ করে পাঠান। আমরা আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নিয়ে নিতে চাই এবং সেখানেই আমরা বিভিন্ন মতামত আদান প্রদান করতে পারবো। শুধু তারাই নাম আর জায়গার নাম পাঠাবেন যারা আমাদেরকে মান্থলি সাবস্ক্রিপশন দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বা দিয়েছেন। আর যারা আমাদেরকে এখনো মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে পাশে থাকতে চান, 100 টাকা করে মান্থলি সাবস্ক্রিপশন, তারা আমাদের ফোন করুন 9830075869 নম্বরে, অথবা এই নাম্বারেই সরাসরি ইউপিআই করে দিতে পারেন গুগল পে, ফোনপের মাধ্যমে।
আর যারা বিজ্ঞাপন দিতে চাইছেন তারা আমাদেরকে ফোন করুন 9830075869 নাম্বারে। আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনারা আমাদের সাবস্ক্রিপশন বা বিজ্ঞাপনের বাবদ ম্যাটার বা আমাদের বিজ্ঞাপনের যে চার্জ সেটা পাঠাতে পারেন। যে কথা বলছিলাম আপনাদের, এই যে ইলেকটোরাল বন্ড কিনে রাজনৈতিক দলগুলোকে আর্থিকভাবে পুষ্টি দিত বড় বড় ব্যবসায়ীরা, আর রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের সরকারি মদতে ব্যবসা বৃদ্ধি, ট্যাক্স মুকুব, এমনকি হাজার হাজার কোটি টাকা লোন পর্যন্ত মুকুব করে দিত। ধরা যাক কোনো ব্যবসায়ীর সাথে একটি রাজনৈতিক দলের চুক্তি হলো, সেই ব্যবসায়ীর 10,000 কোটি টাকার লোন মাফ হয়ে যাবে যদি সেই ব্যবসায়ী অন্তত 5,000 কোটি টাকা ইলেকটোরাল বন্ড কিনে সেই রাজনৈতিক দলকে দিয়ে দেয়। সরকারি দল প্রভাব খাটিয়ে প্রথমে সেই ব্যবসায়ীটিকে লোনটা পাইয়ে দিতে পারে বা দিয়ে দেয়। সেই লোনের টাকায় ব্যবসায়ী ইলেকটোরাল বন্ড কেনে এবং কিনতে বাধ্য করা হয়। তারপর পুরো ব্যাংকের লোনটাকেই মুকুব করে দিতে পারে সরকার বা দিয়েও থাকে। ফলে আমার আপনার ব্যাংকে গচ্ছিত সঞ্চিত অর্থের একটা বড় অংশ ব্যবসায়ী এবং সরকারি দল হাফ হাফ করে লুট করে নিল। এবার ধরুন আপনার সারা জীবনের সঞ্চয়, রিটায়ারমেন্টের টাকা, জমি, বাড়ি ইত্যাদি বিক্রির টাকা আপনি জমা রেখেছেন ব্যাংকে মেয়ের বিয়ে দেবেন বলে, অথবা ছেলেকে একটা ব্যবসা করতে দেবেন বলে, অথবা একটা বাড়ি করবেন বলে। সেই অ্যামাউন্টটা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখও হতে পারে। এবার আমার আপনার এই সঞ্চয় থেকে ব্যাংক সরকারি দলের নেতা মন্ত্রীদের প্রভাবে কোনো ব্যবসায়ীকে লোন দিল, আর সেই লোনের টাকা ভাগাভাগি হয়ে গেল ব্যবসায়ী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং তারপরে এই ব্যাংক যদি লাটে ওঠে তাহলে সর্বস্ব খুয়ে আমি আপনি হাতে পাবো মাত্র 5 লাখ। এইভাবেই আমার আপনার টাকা পাচার হয়ে যাচ্ছে সরকারি দল আর এক শ্রেণীর বড় বড় ব্যবসায়ীর কাছে। অন্যদিকে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমেই সরকারের দিকে ঝুঁকে নেই এমন ব্যবসায়ীদেরও নাকাল করছে সরকারি দল। কিভাবে, এখন সেটাই বলি। ধরুন কোনো বড় ব্যবসায়ী যদি বিরোধী দলকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সাহায্য করেন স্টেট ব্যাংকের দ্বারা, তবে সেই তথ্য স্টেট ব্যাংকের মাধ্যমেই পৌঁছে যাচ্ছে সরকারের অর্থ মন্ত্রকে, আর সেখান থেকেই সরকারি দল বুঝে যাচ্ছে কোন কোন ব্যবসায়ী কোন কোন বিরোধী দলকে কত টাকা চাঁদা দিয়েছে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। তারপরেই ইডি, সিবিআই, আয়কর দপ্তর পৌঁছে যাচ্ছে সেই ব্যবসায়ীর বাড়িতে আর অফিসে, রেড করা হচ্ছে। ফলে হয় সেই ব্যবসায়ীকে সরকারি দলকে আবার চাঁদা দিতে হচ্ছে, অথবা সরকারি দলের প্রিয় কোনো ব্যবসায়ীকে নিজের ব্যবসা বিক্রি করে দিয়ে চলে যেতে হচ্ছে। এরকম অজস্র উদাহরণ আমরা ইদানিংকালে দেখেওছি। আমি নাম ধরে ধরে আর বলছি না, এর আগে বলেছি। ফলে ভয়ে হোক বা ভক্তিতেই হোক ব্যবসায়ীরা এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা দেবার ব্যাপারে শাসক দলের প্রতি কিন্তু একটু বেশি দয়াবান। একটি সূত্র জানাচ্ছে ভারতে 2018 থেকে ইলেকটোরাল বন্ড চালু হওয়ার পর থেকে প্রায় 90% চাঁদা, 90% ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা পেয়েছে বিজেপি। বাকি অন্যান্য সব দল মিলে পেয়েছে মাত্র 15%, 10%। ফলে ভোটের সময় প্রায় 14,000 কোটি টাকা খরচ করতে সক্ষম হয়েছিল বিজেপি। বিধায়ক, সাংসদ কেনাবেচার খেলাতেও তারাই কিন্তু শীর্ষে। নির্বাচনে অনৈতিক অর্থের লেনদেন, বিধায়ক কিনে রাজ্য সরকারকে ফেলে দেওয়ার অর্থের যোগানে এবার যে একটা দাড়ি চিহ্ন পড়তে চলেছে সুপ্রিম কোর্টের রায়ের ফলে, সেটা কিন্তু পরিষ্কার। আর তাতেই কিন্তু অশনি সংকেত দেখছে গেরুয়া শিবির, কারণ তাদের অর্থের সোর্সটাই বন্ধ হয়ে যাচ্ছে। অর্থের সোর্স যদি বন্ধ হয়ে যায়, অর্থ দিয়ে বিধায়ক কেনা, অর্থ দিয়ে সাংসদ কেনা বা অর্থ দিয়ে ভোটার কেনার মতন জায়গায় তারা থাকবে না। তবে অনেকে আশঙ্কা করছেন যতই সুপ্রিম কোর্ট এই কথা বলুক, মানে ইতিমধ্যেই যা অর্থ সংগ্রহ করার ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে করে রেখেছে। নির্বাচন প্রক্রিয়া আরো নিখুঁত করতে যদি হয়, সুপ্রিম কোর্টকে কিন্তু আরো এগিয়ে আসতে হবে এবং সেটা অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে আসতে হবে। যেমন ধরুন এই ভিভিপ্যাটের স্লিপ ভোটার যাতে নিজের হাতে করে ভোট বাক্সে ফেলতে পারে এবং সেই স্লিপকেই যেন গণনার ক্ষেত্রে সর্বোচ্চ মান্যতা দেওয়া হয়, এটা সুপ্রিম কোর্টকে যত দ্রুত সম্ভব ফয়সলা নিতে হবে। দলবদল আইনের আমূল সংস্কার খুব দরকার। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধিত্ব বজায় রেখে যাতে অন্য দলে ভিড়তে না পারেন, সেটাও দেখা দরকার সুপ্রিম কোর্টের।
সুপ্রিম কোর্টের বর্তমান সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, তবে আশঙ্কাও করি যে এই সিদ্ধান্ত সরকার নতুন কোনো অর্ডিন্যান্স এনে, আইন এনে আবার বদলে দেবে না তো, যেমন ভাবে বদলে দিয়েছিল নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে। সেখানে সুপ্রিম কোর্ট দাবি করেছিল যে নির্বাচন কমিশনার নিয়োগে 3 জনের হস্তক্ষেপ থাকুক, এক হচ্ছেন প্রধানমন্ত্রী, এক হচ্ছেন বিরোধী দলনেতা, আর এক হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু সরকারি দল ভারতীয় জনতা পার্টি তা মানেনি। তারা নিজেদের দলের 2 জন এবং বিরোধী দলের 1 জনকে নিয়েই নির্বাচন কমিশনার স্থির করতে চায়। এই মর্মে তারা আইনও বদল করে দিল। এরকম ভাবে আইন বদল হয়ে যাবে না তো? আজকের অনুষ্ঠান শেষ করছি এই প্রশ্ন রেখেই আপনাদের উত্তরের আশায়। নমস্কার।